স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের উপর একটি মডেল কোশ্চেন পেপার। 16 নম্বর প্র্যাকটিস সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নবম এবং দশম শ্রেণী আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সে বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই প্র্যাকটিস সেটটি বানানোর চেষ্টা করেছি। আজকের সেটের প্রথম কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিই। এ নম্বরে রয়েছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এখানে কাদের কথা বলা হয়েছে? এর জন্য তোমরা স্ক্রিনে তিনটি অপশন দেখতে পাচ্ছ। এ নম্বরে রয়েছে আফ্রিকান অসভ্যরা, বি সভ্য আমেরিকানরা, সি মানসরূপী ইউরোপিয়ান পশুরা। কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এখানে কার কথা বলা হয়েছে? মানসরূপী ইউরোপিয়ান পশুদের কথাই বলা হয়েছে। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, যে কেউ দেখে বলবে উন্মাদ পাগল। কাকে দেখে লোকে উন্মাদ পাগল বলবে? এ বিধুচরণ মাস্টারমশাই, সুকুমারের স্কুলের মাস্টারমশাই, উমাচরণ মাস্টারমশাই। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? যে কেউ দেখে বলবে উন্মাদ পাগল। এখানে উন্মাদ পাগলটি ছিল উমাচরণ মাস্টারমশাই। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি এটি সাবলতলার মাঠ গল্প থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী কোশ্চেন 3 নম্বর, নিচের সঠিক পংক্তি নির্দেশ করো। এখানে যে পংক্তিগুলো দেওয়া আছে এটি কবিতার একটি পংক্তি। তোমাদেরকে বলতে হবে কবিতাটির নাম কি আর পংক্তিগুলি কী আছে সেটা আমি বলে দিচ্ছি। এ ঝুলি হতে তুলে দিলেম ছোট একটি কণা, বি ঝুলি হতে দিলেম তুলে ছোট একটি কণা, সি ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। তাহলে এই তিনটি অপশন দেখতে পাচ্ছ, কোন অপশনটি উপযুক্ত মনে হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। এবার তোমরা বলো এই লাইনটি কোন কবিতাতে আমরা পাই? এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর, তাই কোনো পাখি বসে না। কোথায় পাখি বসে না? বাবুটির মাঠে, উঠোনে, নাকি শ্যাওলা পড়া বাড়িতে? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? তাই কোনো পাখি বসে না, কোথায় পাখি বসে না? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, শ্যাওলা পড়া বাড়িতে। আর এই অংশটি নেওয়া হয়েছে বধুয়ার পাখি কবিতা থেকে। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে 5 নম্বর, রবীন্দ্রনাথের কৃপণ কবিতায় প্রকৃত ভিক্ষুক কে? এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছ। এ নম্বরে আছে একজন ভিখারি, বি নম্বরে একজন ফকির, সি নম্বরে একজন কবি। প্রকৃত ভিক্ষুক কে ছিল কৃপণ কবিতায়? রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতায় প্রকৃত ভিক্ষুক কে ছিল? সঠিক উত্তর আমরা পেয়ে যাব একজন কবি। আসলে আমরা কবিতাটি পাঠ করলে দেখতে পাবো মহারাজা ধীরাজ হল কবিতায় স্বয়ং ঈশ্বর। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 6 নম্বর, ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই। পংক্তিটিতে ওরা বলতে কার কথা বলা হয়েছে? খেটে খাওয়া দরিদ্র মানুষ, পশু পাখি উদ্ভিদের কথা, নাকি বঞ্চিত অসহায় মানুষের কথা? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? ওরা কারা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6 নম্বর প্রশ্নের পশু পাখি উদ্ভিদেরা, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। আর আমরা জানি এটি পৃথিবী বারুক রোজ নবনীতা দেবসেনের লেখা এই কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। বাক্যটি কোন শ্রেণীর বাচ্য? কর্মবাচ্য, না কর্মকর্তৃবাচ্য, নাকি কর্তৃবাচ্য? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু বলে। বাক্যটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি কর্তা রয়েছে, অর্থাৎ কর্তৃবাচ্য। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 8 নম্বর কোশ্চেন, লিখিতে সময় লাগলো হলো কিন্তু সমস্তটা কতক্ষণের মধ্যে? সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে চলাকালীন, নাকি সূর্যোদয় থেকে 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে, নাকি সমস্তটা 1 মিনিটের মধ্যে হলো? কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? লিখতে সময় লাগলো হলো কিন্তু সমস্তটা কতক্ষণের মধ্যে? সমস্তটা হয়ে গেল 1 মিনিটের মধ্যে। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি এই অংশটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা উপোস গল্প থেকে। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর, নিচে যে তথ্যটি সত্য নয় নিরুদ্দেশ গল্প অবলম্বনে চিহ্নিত করতে হবে। শোভন নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর প্রথমবার বিজ্ঞাপন ছিল ছেলের কাছে মায়ের কাতর অনুরোধ। বি
মায়ের কাতর অনুরোধের ভাষা ছিল অস্পষ্ট এবং আড়ষ্ট। সি, খবরের কাগজে তাকে নিয়ে নিরুদ্দেশ বিজ্ঞাপন প্রথম থেকে অনুসরণ করেছিল শোভন। এই যে তিনটি অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি ভুল রয়েছে নিরুদ্দেশ গল্প অবলম্বনে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, খবরের কাগজে তাকে নিয়ে যে নিরুদ্দেশ বিজ্ঞাপন প্রথম থেকে অনুসরণ করেছিল শোভন, এটি ভুল রয়েছে। তাহলে সঠিক কী কী রয়েছে? সঠিক রয়েছে দুটো অপশন। তাহলে আমরা পাচ্ছি নিরুদ্দেশ গল্পে এই লাইনটি সঠিক রয়েছে যে শোভন নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর প্রথমবার বিজ্ঞাপন ছিল ছেলের কাছে মায়ের কাতর অনুরোধ, এটি সঠিক রয়েছে। এর পরবর্তী রয়েছে বি নম্বর, মায়ের কাতর অনুরোধের ভাষা ছিল অস্পষ্ট এবং আড়ষ্ট, এটাও সঠিক রয়েছে। সি নম্বর রয়েছে ভুল। এর পরবর্তী 10 নম্বর কোশ্চেন, এই লোকটা যেন কি বই থেকে আর মুখ তোলে না, কথাও কয় না, লোকটি কে ছিল? মাস্টারমশাই না উমাচরণ মাস্টারমশাই নাকি গান্ধীজি? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই লোকটা যেন কি বই থেকে আর মুখও তোলে না, কথাও পায় না, লোকটি কে ছিল? লোকটি ছিল গান্ধীজি। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আমরা সবাই জানি এই অংশটি নেওয়া হয়েছে উপোস গল্প থেকে। 11 নম্বর কোশ্চেন, এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, বক্তা কে? জনাথন সান্ডার্স নাকি সান্ডার্সের মা নাকি স্টাইনার? আমরা বুঝে গেছি এটা প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না, এরকম কথা কি বলেছিল? সন্ডার্সের মা বলেছিল। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 12 নম্বর, এর চেয়ে সুখের আর কি হতে পারে? কী ছিল সুখের বিষয়? তিনটি অপশন দেখতে পাবে। এ, তপনের লেখা বই সন্ধ্যাতারা ছাপিয়ে বের হবে, এটা ছিল সুখের। বি, বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারবে, এটাই কি সুখের ছিল? নাকি সি, ইলিয়াস এবং তার স্ত্রী 50 বছর পর জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছে, এটাই ছিল সুখের? কোনটি সুখের বিষয় ছিল? 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারবে, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। এবং এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা গল্প থেকে নেওয়া হয়েছে। এবং সন্দীপন পাঠশালা গল্পে মানে দেখি উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয়ে গেছিল সেই সময়, আর সেই স্কুলে বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারবে, এ কথাটিই বলেছিল। এর পরবর্তী প্রশ্ন, উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম ছিল না, কিসের প্রস্তাব ছিল? দেখো তিনটি প্রস্তাব দেওয়া আছে। নদীর ধারে পড়ে থাকা শালকাঠের গুড়ি গড়িয়ে খেলার প্রস্তাব। বি, টুনিকে সঙ্গে নিয়ে নুরু তার ঠেলাগাড়ি নিয়ে খেলতে যাওয়ার প্রস্তাব। সি, সন্ডার্সের কথায় শঙ্কুর আবিষ্কৃত মিরাকিউরল ওষুধটি লন্ডনে বাজারে ছড়িয়ে জনপ্রিয় করে তোলার প্রস্তাব। কোনটি প্রস্তাব ছিল? খুব সুন্দর একটি প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। যাই হোক, এই প্রশ্নের উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে টুনিকে সঙ্গে নিয়ে নুরু তার ঠেলাগাড়িতে নিয়ে খেলতে যাওয়ার প্রস্তাব। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আমরা জানি এই লাইনটি নেওয়া হয়েছে ঠেলাগাড়ি গল্প থেকে। 14 নম্বর কোশ্চেন, এটা খুব জ্ঞানের কথা। এই যে উল্লেখযোগ্য লাইনটি কে বলেছিল? এটা খুব জ্ঞানের কথা, কথাটি কে বলেছিল? জগদীশবাবু নাকি হরিচরণ মাস্টারমশাই? এখানে একটু ভুল রয়েছে, হরিচরণ হবে। হরিচরণ মাস্টারমশাই নাকি ইলিয়াস, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমরা বুঝতে পারছি এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে। এটা খুব জ্ঞানের কথা, এই আলোচ্য লাইনটি করেছিল ইলিয়াস বলেছিল, ইলিয়াস গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে। এর পরবর্তী দেখে নেব 15 নম্বর কোশ্চেন। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না, এই ধরনের অনুভূতি কার মধ্যে দেখা গেছিল? সীতারামের অনুভূতি ছিল নাকি সুকুমারের অনুভূতি নাকি ধীরানন্দের অনুভূতি? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? খুব উল্লেখযোগ্য এই প্রশ্নটি এবং এই গল্প থেকে পরীক্ষা আসারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না, এই ধরনের অনুভূতি ছিল সুকুমারের অনুভূতি। আর আমরা সবাই জানি এটি দাম গল্প থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 16 নম্বর, সুখের মধ্যে সুখ নাই, দুঃখের মধ্যেই সুখ আছে, নিচে কোন ব্যক্তি জীবনের প্রকৃত সত্যকে বুঝতে পেরেছিল? কানাই রায়, সীতারাম নাকি ইলিয়াসের স্ত্রী?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সীতারাম। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, আর এটি সন্দীপন পাঠশালা গল্প থেকে নেওয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কুসুম চরিত্র এবং কুমুদ চরিত্র দেখা যায়? আমরা 3টা উপন্যাস দেখতে পাবো, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা আর শহরতলী। এই 3টে উপন্যাসের মধ্যে কোন উপন্যাসে কুসুম এবং কুমুদ চরিত্র দেখা যায়? মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম এবং কুমুদ এই দুটি চরিত্র আমরা দেখতে পাবো পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথায় মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উল্লেখযোগ্য উপন্যাসে আমরা কুসুম চরিত্র এবং কুমুদ চরিত্র দেখতে পাবো। এর পরবর্তী প্রশ্ন 18 নম্বর, যুগলাঙ্গুরীয় উপন্যাসটির প্রকাশকাল কবে? 1873, 1874, 1875 খ্রিস্টাব্দ। যুগলাঙ্গুরীয় উপন্যাসটি কবে প্রকাশিত হয়? যুগলাঙ্গুরী উপন্যাসটি প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর, আর এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই যুগলাঙ্গুরীয় উপন্যাসটি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখে নিব 19 নম্বর কী রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে একটি প্রশ্ন রয়েছে, 4টা প্রবন্ধ এখানে দেওয়া আছে, প্রকাশকাল অনুযায়ী সাজাতে হবে। এ আছে মুচিরামপুরের জীবনচরিত, বি কমলাকান্তের দপ্তর, সি লোকরহস্য, ডি সাম্য। সাব পয়েন্ট করা আছে BCAD, 2 ACBD, 3 CBDA। তোমরা চিন্তা করে বলো কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রকাশকাল অনুযায়ী যদি সাজাই বঙ্কিমচন্দ্রের এই উল্লেখযোগ্য প্রবন্ধগুলো, তাহলে পরপর কী হবে? এই প্রশ্নের যেটি উত্তর আমি দেখতে পাচ্ছি 3 নম্বর অপশন CBDA। কেন হলো? সি আছে লোকরহস্য, বি রয়েছে কি, বি রয়েছে কমলাকান্তের দপ্তর, এবং ডি রয়েছে সাম্য, এবং এ রয়েছে মুচিরামপুরের জীবনচরিত। এক নজরে প্রকাশকালগুলো দেখে নিই, সুবিধা হবে বুঝতে। লোকরহস্য প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এছাড়া কমলাকান্তের দপ্তর যেটি প্রবন্ধ আছে সেটি প্রকাশিত হয় 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয়। মুচিরামপুরের জীবনচরিত যেটা, সেটা হয় 1885 খ্রিস্টাব্দে মুচিরামগড়ের জীবনচরিত প্রবন্ধটি প্রকাশিত হয়। এরপরে যেটি রয়েছে সাম্য, এই যে সাম্য প্রবন্ধ, এটা প্রকাশিত হয় কবে? 1879 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1879 খ্রিস্টাব্দে সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়। সুতরাং 3 নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব কী রয়েছে প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রবন্ধটি প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? দেখো, এখানে 3টি প্রবন্ধ তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। 3টা প্রবন্ধ দেওয়া আছে, প্রমথ চৌধুরী 3টা প্রবন্ধ, চারিয়ারি কথা, বীরবলের হালখাতা, 2 আর কি। কোন প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? সঠিক উত্তর কী হবে? প্রমথ চৌধুরী তার একটিমাত্র প্রবন্ধ বীরবলের হালখাতা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। তাহলে বি নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর বীরবলের হালখাতা এই প্রবন্ধটি প্রকাশিত হয় আমরা জানি 1917 খ্রিস্টাব্দে বীরবলের হালখাতা প্রবন্ধটি প্রকাশিত হয়। এর পরবর্তী প্রশ্ন 21 নম্বর, ব্রেড টুডে অ্যান্ড বাটার টুমরো। ব্রেড টুডে অ্যান্ড বাটার টুমরো সঠিক ভাবানুবাদ করলে কী হবে? আজকের রুটি কালকের বাটার, নাকি নুন আনতে ভাঙ্গা কুলোয় লাগে, নাকি নুন আনতে পান্তা ফুরোয়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভাবানুবাদ করলে আমরা পাচ্ছি নুন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর 22 নম্বর, অলোকরঞ্জন দাশগুপ্ত তার কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? যৌবন বাউল, নাকি মর্মী করাত, নাকি নিষিদ্ধ প্রজাপতি? অলোকরঞ্জন দাশগুপ্ত কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? নিচে 3টি কাব্যগ্রন্থ দেওয়া আছে, কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর অপশন মর্মী করাত। এই মর্মী করাত কাব্যগ্রন্থের জন্য অলোকরঞ্জন দাশগুপ্ত সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব 23 নম্বর প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখব। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। ঘটনাটি মজার অথচ মর্মান্তিক কেন ছিল? ভালো করে দেখে নাও, 3টি অপশন স্ক্রিনে আছে। বক্তার স্ত্রী হারিয়ে গিয়েছিল বলে, নাকি বক্তাকে তার স্ত্রী দেখতে পাননি বলে, নাকি বক্তা দেখেও তার স্ত্রী চিনতে পারেননি বলে।
কোনটি মজার ঘটনা কিন্তু মর্মান্তিক ছিল? আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। কোনটি ছিল সঠিক উত্তর? সঠিক উত্তর আমরা পাচ্ছি বক্তাকে দেখেও তার স্ত্রী চিনতে পারেননি। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা বুঝে গেছি এটি কোথা থেকে নেওয়া হয়েছে, আমাকে দেখুন গল্প থেকে নেওয়া হচ্ছে। এরপর 24 নম্বর, আলোবাবু অবিনাশবাবুর বাড়িতে কত দিনের জন্য এসেছিল? 12 দিন, নাকি 1 মাস, নাকি 7 দিন? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আমরা তো বুঝে গেছি এটি আলোবাবু গল্প থেকে নেওয়া হয়েছে। 12 দিন, 1 মাস, নাকি 7 দিন? আলোবাবু বাবুর বাড়িতে 7 দিনের জন্য এসেছিল। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 25 নম্বর কোশ্চেন, কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়। রানী রাসমণি গল্পে যার সম্পর্কে এই উদ্ধৃত উক্তিটি করা হয়েছিল সে কে? মথুরামোহন বিশ্বাস, নাকি পিতিরাম দাস, নাকি রানী রাসমণি? কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়। রানী রাসমণি গল্পে এই উদ্ধৃত উক্তিটি কার ছিল? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন, প্রীতিরাম দাস। প্রীতিরাম দাসের কথা বলা হচ্ছে, এটা আমরা জানি রানী রাসমণি গল্প থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে 26 নম্বর কোশ্চেন, সোনার অঙ্গ হীরের হৃদয় ফাউন্টেন পেনের দাম কত টাকা ধার্য করা হয়েছিল? 1000 পাউন্ড, 2500 পাউন্ড, নাকি 3000 পাউন্ড? সোনার অঙ্গ হীরের হৃদয়, এখানে ফাউন্টেন পেনের দাম কত টাকা ছিল? প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি আমরা বি নম্বর অপশন, 2500 পাউন্ড। আমরা জানি এটা শ্রীকান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 27 নম্বর, শক্তিধর। এই শক্তিধর এই সমাসবদ্ধ পদটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কোন সমাস, এই শক্তিধর শব্দটি কোন সমাস হবে, মানে ব্যাসবাক্য করলে কোন সমাস আসবে? সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপপদ তৎপুরুষ সমাস? শক্তিধর এই শব্দটি যদি সমাস করা হয় তাহলে আমরা পাবো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 28 নম্বর কোশ্চেন, গজা। গজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উৎস কি? গজা শব্দের উৎস আরবি, ফার্সি, নাকি পর্তুগিজ? হ্যাঁ, গজা শব্দটি যেটা আসছে ফার্সি ভাষা থেকে, অর্থাৎ বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। গজা শব্দের মূল উৎস ফার্সি। বেহুলার দলে বেহুলার বয়স কত? এখানে একটু স্পেলিংটা একটু ভুল রয়েছে। বেহুলার দলে বেহুলোর বয়স কত ছিল? এই জন্য 3টে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাবে, 20 থেকে 22, নাকি 15 থেকে 16, নাকি 11 থেকে 12 বছর। বেহুলার দলে বেহুলার বয়স কত ছিল? বেহুলার দলে বেহুলার বয়স ছিল 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছর। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা জানি এটি সাজ বেসে গেছে গল্প থেকে নেওয়া হয়েছে। এর পরবর্তী 30 নম্বর প্রশ্ন, ঘরে আমার লোকবল না থাক, পথে আমার লোকবল আছে। এখানে কার কথা বলা হয়েছে? বদনবাবু, নাকি সত্যজিৎ রায়, নাকি নবনীতা দেবসেন? ঘরে আমার লোকবল না থাক, পথে আমার লোকবল আছে, এখানে কার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে নবনীতা দেবসেন। সি নম্বর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 31 নম্বর, ঘৃষ্টধ্বনি সম্পর্কে কোন তথ্যটি সত্য নয়? এ, ঘৃষ্টধ্বনি যৌগিক ধ্বনি। বি, সব ঘৃষ্টধ্বনি যৌগিক ধ্বনি নয়। সি, স্পৃষ্টধ্বনি ও ঊষ্মধ্বনি যোগে গঠিত হয় ঘৃষ্টধ্বনি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ঘৃষ্টধ্বনি সম্পর্কে কোন তত্ত্বটি ভুল রয়েছে, ভুল খুঁজে এখানে বের করতে হবে। ভুল খুঁজে আমরা পাচ্ছি বি নম্বর অপশন, সমস্ত ঘৃষ্টধ্বনি যৌগিক ধ্বনি নয়। এর পরবর্তী প্রশ্ন 32 নম্বর, সাইকোলজি অফ ফটোসিনথেসিস এই উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? বিনয় ঘোষ, সুনীল কুমার চট্টোপাধ্যায়, নাকি জগদীশ চন্দ্র বসু? সাইকোলজি অফ ফটোসিনথেসিস। এ প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, জগদীশ চন্দ্র বসু, যিনি লিখেছিলেন সাইকোলজি অফ ফটোসিনথেসিস। এর পরবর্তী প্রশ্ন 33 নম্বর, তাহাকে উভয় রাত্রের আহার চলিয়া যাইত। তাহাতেই উভয় রাত্রের আহার চলিয়া যাইত, উভয়কে রাধারানী ও মা, ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, নাকি রতন এবং পোস্টমাস্টার?
কাদের রাত্রের আহার চলিয়া যাইত, উভয়ের নাম কি? 33 নম্বর প্রশ্নে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, রতন এবং পোস্টমাস্টার। এটি পোস্টমাস্টার গল্প থেকে নেওয়া হয়েছে। রতন এবং পোস্টমাস্টারের রাতের আহার চলে যেত। এর পরবর্তী প্রশ্ন 34 নম্বর, হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করে। গল্পে হরিদা কতবার বহুরূপী সেজেছিল? 6 বার, 7 বার নাকি 8 বার? কোনটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর? হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করে। গল্পে আমরা দেখতে পাই হরিদাকে 8 বার বহুরূপী সাজে। বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। 35 নম্বর কোশ্চেন, নিশানা যদিও ব্যর্থ তবুও আমাদের মনে চির অমর। এখানে এই যে উল্লেখযোগ্য লাইনটির মধ্য দিয়ে কার কথা কবি বলেছেন? প্রীতিলতা ওয়াদেদার, লক্ষ্মী সেহগাল নাকি বীণা দাস? নিশানা যদিও ব্যর্থ তবুও আমাদের মনে চির অমর, এখানে বলা হয়েছে কার কথা? হ্যাঁ, এখানে বীণা দাসের কথা বলা হয়েছে। বীণা দাস, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 36 নম্বর, তবে একবার কখনো যদি জলে পাই, তাকে জলে পাওয়ার কথা কাকে? এখানে একটু অপশনটা ভুল রয়েছে, এখানে হবে কাকে। তবে একবার কখনো যদি জলে পাই, কাকে জলে পাওয়ার কথা বলা হয়েছে? অমিয়াকে, হিয়াকে নাকি বেলাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, হিয়ার কথা বলা হচ্ছে। হিয়াকে যদি একবার জলে পায় কোনি। 37 নম্বর কোশ্চেন, এই বেড়ানোর নেশাটা রক্তে ঢুকে গেছে। এই রক্তের নেশা কার সঙ্গে ঘুরে বেড়েছে? রক্তের নেশাটা কার সঙ্গে ঢুকে গেছে? স্বামী অমর্ত্য সেনের সঙ্গে, না বন্ধুদের সঙ্গে, না বাবা মার সঙ্গে? এই বেড়ানোর নেশাটা রক্তে ঢুকে গেছে। এই রক্তের নেশাটা কার সঙ্গে ছিল? এখানে বাবা মার সঙ্গে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, বাবা মা। নবনীতা দেবসেনের কথা বলা হচ্ছে, লেখিকা। এর পরবর্তী প্রশ্ন 38 নম্বর, বিদেহী আত্মার শান্তি কামনা করছি অর্থ অনুসারে কোন শ্রেণীর বাক্য? 3টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এটি হলো নির্দেশক বাক্য। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 39 নম্বর কোশ্চেন, নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। এখানে বক্তা কি? মোহনলাল, মির্জাপুর নাকি মীর মদন? এই কথাটি কে বলেছিল যে নবাব একেবারেই অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার মধ্যে নেই? কথাটি বলেছিল মীর মদন। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি সিরাজদৌল্লা নাটক থেকে নেওয়া হয়েছে। 40 নম্বর প্রশ্ন কী আছে? উপোস গল্পটি কোন পটভূমিতে রচনা হয়েছিল? 50-এর মন্বন্তর নাকি 1946-47-এর দাঙ্গার সময় নাকি 1951-52 দাঙ্গার সময়? উপোস গল্পটি কোন পটভূমিতে লেখা হয়েছিল? 1946-47-এ যে দাঙ্গা হাঙ্গামা চলছিল সেই সময় উপোস গল্পটি লেখা হয়েছিল। তাহলে হয়ে যাচ্ছে বি নম্বর এই প্রশ্নের উত্তর। 41 নম্বর কোশ্চেন, ভগবান কচি ছেলেমেয়েদের কথা খুব শুনতে পান, কার এই বিশ্বাস? আয়েশার, না হাজি সাহেব, না গান্ধীজি? এই বিশ্বাসটি ছিল গান্ধীজির। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি উপোস গল্প থেকে নেওয়া হয়েছে। এরপর 42 নম্বর কোশ্চেন, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে, নির্দিষ্ট ব্যক্তির ওজন কত ছিল? 80 কেজি, 100 কেজি নাকি 140 কেজি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 140 কেজি ছিল নির্দিষ্ট ওই ব্যক্তিটির ওজন। এর পরবর্তী প্রশ্ন 43 নম্বর, কোন কবি প্রগতি ও কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু নাকি শক্তি চট্টোপাধ্যায়? 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রগতি এবং কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্নে, নটি কার লেখা? নটির রচনাটি কে লিখেছিলেন? সমরেশ বসু, সতীনাথ ভাদুড়ী নাকি মহাশ্বেতা দেবী? নটি এই রচনাংশটি লিখেছিলেন মহাশ্বেতা দেবীর লেখা নটি গল্প।
সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 45 নম্বর, কোন পত্রিকায় রাজশেখর বসু সাহিত্য জগতে পা রেখেছেন? প্রবাসী, সবুজপত্র নাকি ভারতবর্ষ? রাজশেখর বসু কোন পত্রিকার মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন? রাজশেখর বসু ভারতবর্ষ পত্রিকা লেখার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন। এর পরবর্তী প্রশ্ন 46 নম্বর, তপোবন নাটকটির রচয়িতাকে? তপোবন, এই তপোবন নাটকটি কে লিখেছিলেন? তপোবন নাটকটি লিখেছিলেন, তিনটি অপশনের মধ্যে কোনটি হবে প্রশ্নের উত্তর? গিরিশচন্দ্র ঘোষ তপোবন নাটকটি লিখেছিলেন। 47 নম্বর কোশ্চেন, দত্তক, দত্তক শব্দের অক যদি প্রত্যয় হয় তবে ধাতু প্রকৃতি কী হবে? তিনটি অপশন আছে, দোত, উদ, দুত। দত্তক শব্দের অক যদি প্রত্যয় হয় তাহলে এই দত্তক শব্দের ধাতু প্রকৃতি কী হবে? দত্তক শব্দের মূল ধাতু প্রকৃতি হবে দূত। সি নম্বর হয়ে যাচ্ছে অপশন দূত। এর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সংস্কৃত উপসর্গ নয়? আ, অ নাকি পরি? কোনটি সংস্কৃত উপসর্গ নয়? সংস্কৃত উপসর্গ নয়, সেটা হচ্ছে স্বরীয়। স্বরীয় হচ্ছে সংস্কৃত উপসর্গ নয়, আ এবং পরি সংস্কৃত উপসর্গ। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 49 নম্বর কোশ্চেন, অভিনয় শব্দের ধাতু প্রকৃতি কী হবে? এই যে অভিনয় শব্দটি মূল ধাতু প্রকৃতি কী হবে? অভি, নয় না নি? মূল ধাতু প্রকৃতি হয়ে যাচ্ছে অভিনয় শব্দের নি, দন্ত নয় দীর্ঘি। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অভিনি। এর পরবর্তী প্রশ্ন 50 নম্বর, মেঘনাদ বধ কাব্যের সমালোচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কবে করেছিলেন? 1886 খ্রিস্টাব্দ, 1882, 1877 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মেঘনাদ বধ কাব্যের সমালোচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম করেছিলেন 1877 খ্রিস্টাব্দে। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপর 51 নম্বর প্রশ্ন, রজু, এই রজু শব্দটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন থেকে আসছে? মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম নাকি আদি ব্যঞ্জনাগম? রুজু। তাহলে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আদি ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম হচ্ছে সি নম্বর অপশন। আর এই রুজু শব্দটি কীভাবে আসছে? রিজু থেকে। আমরা জানি রিজু থেকে উজু এবং উজু থেকে আসছে রুজু। তাহলে রিজু, উজু এবং রুজু এটি হচ্ছে আদি ব্যঞ্জনাগম, অর্থাৎ প্রথমে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটছে। এর পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে 52 নম্বর, আমি যদি ক্যাপ্টেন হই তাহলে 4 জন স্ট্রাইকার নিয়ে খেলব। এখানে এই ক্রিয়ার কোন ভাবের উদাহরণ করছে? বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা নাকি আপেক্ষিক ভাব? আমি যদি ক্যাপ্টেন হই তাহলে 4 জন স্ট্রাইকার নিয়ে খেলব, এটি চলে আসছে আপেক্ষিক ভাবের উদাহরণ। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 53 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মৌলিক কালের উদাহরণ? নিত্যবিত্ত অতীত, পুরাগঠিত অতীত নাকি নিত্যবিত্ত বর্তমান কাল? মৌলিক কাল কোনটি হবে? মৌলিক কাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, নিত্যবিত্ত অতীতকাল হলো মৌলিক কালের উদাহরণ। এ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 54 নম্বর, 1955 সালে গোপীনাথ মোহান্তি কী কারণে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? তিনটি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1954 সালে দানাপানি উপন্যাস লেখার জন্য, বি 1955-তে দাদিবুদ্ধ উপন্যাস লেখার জন্য, সি 1955-তে অমৃতারা সন্তান উপন্যাস লেখার জন্য। 1955 সালে গোপীনাথ মোহান্তি কেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন। 1955 খ্রিস্টাব্দে অমৃতারা সন্তান এই উপন্যাস লেখার জন্য গোপীনাথ মোহান্তি 1955 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর এই অমৃতারা সন্তান এই রচনাংশটি লেখা হয়েছিল 1947 সালে। রচনা লেখা হয়েছিল গোপীনাথ মোহান্তির এই রচনাটি প্রকাশ পায় অমৃতারা সন্তান 1947। এর পরবর্তী প্রশ্ন 55 নম্বর, দ্য রেভিনিউ স্ট্যাম্প এই গ্রন্থটি কার লেখা? প্রেমচাঁদ, গোপীনাথ মোহান্তি, অমৃতা প্রীতম। দ্য রেভিনিউ স্ট্যাম্প এই উল্লেখযোগ্য গ্রন্থটি লিখেছিলেন অমৃতা প্রীতম। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 55 নম্বর,
বর্ধমানের কৃষ্ণপুর গ্রামে কে জন্মগ্রহণ করেছিলেন? এ কেতকা দাস কেমানন্দ, বি মালাধর বসু, সি ঘনরাম চক্রবর্তী। বর্ধমানের কৃষ্ণপুর গ্রামে কে জন্মগ্রহণ করেছিলেন? বর্ধমানের কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঘনরাম চক্রবর্তী। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 56 নম্বর কোশ্চেন, কাল ফাঁদ এই শব্দটির প্রকৃত সমাস কোনটি হবে? কাল ফাঁদ এই শব্দটির প্রকৃত সমাস কি হবে? কর্মধারায়, তৎপুরুষ নাকি সম্বন্ধ তৎপুরুষ? ছাপ্পান্ন নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর পাচ্ছি এ নম্বর অপশন, কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস। কেন হলো? কালফাত শব্দটিকে যদি আমরা দেখি, এখানে দুটি পদ রয়েছে, একটি পূর্বপদ আর একটি হচ্ছে উত্তর পদ। কাল হলো পূর্বপদ যেটি রয়েছে বিশেষণ হিসাবে, এবং ফাঁদ, এই ফাঁদ হলো উত্তরপদ যেটি রয়েছে বিশেষ্য হিসাবে। কাল অর্থাৎ ভয়ঙ্কর এবং ফাঁদ অর্থাৎ ফাঁস। যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে এটা হবে কাল যে ফাঁদ, অর্থাৎ ভয়ঙ্কর যে ফাঁদ, কাল ফাঁদ। কারণ আমরা জানি এই সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে কাজ করে, এবং পরপদ যেটি থাকবে সেই পরপদের অর্থটা প্রধান হয়, অর্থাৎ ফাঁদের অর্থ এখানে প্রধান। তাহলে কাল যে ফাঁদ, ভয়ঙ্কর যে ফাঁদ, সেটি হলো কাল ফাঁদ। তাহলে সাধারণ কর্মধারয় সমাস। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটা পাবো 57 নম্বর কোশ্চেন, বশীকরণ শব্দটির ব্যুৎপত্তি কী হবে? বশ ক্রি যোগ অনট, বি বশ চি যোগ অনট, বশ চি ক্রি যোগ অনট। কোনটি হবে সঠিক ব্যুৎপত্তি? বশীকরণ। বশীকরণ শব্দটির ব্যুৎপত্তি হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, বশ চি ক্রি ধাতু যোগ অনট প্রত্যয়। সুতরাং বশ চি ক্রি যোগ অনট, সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন 58 নম্বর, পল্লীর কোলে নির্বাসিত, এখানে একটু ভুল রয়েছে, এখানে নির্বাসিত হবে। পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হয়, ভাই বোনগুলোর কথা বলা হচ্ছে কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? বালুচর, সুজনপাদিয়ার ঘাট নাকি নকশিকাঁথার মাঠ? পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হয়, ভাই বোনগুলোর কথা লেখা আছে কোন গ্রন্থে? নকশিকাঁথার মাঠ। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন আছে 59 নম্বর কোশ্চেন, উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটি? রস্যি, হস্যু নাকি ও? উচ্চ মধ্য স্বরধ্বনি সেটা হয়ে যাবে ও। ওটা হলো উচ্চ মধ্য স্বরধ্বনি, কারণ আমরা জানি উচ্চ স্বর যেটা সেটা হলো হস্যু, উচ্চ স্বর। আর উচ্চ মধ্য স্বর কী হবে? ও। আর নিম্ন মধ্য স্বর কি? স্বরীয়। আর নিম্ন স্বর কোনটা? নিম্ন স্বর হচ্ছে স্বরিয়া। সুতরাং উচ্চ মধ্য স্বরধ্বনি হলো ও। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে নিব। আজকে সেটা লাস্ট কোশ্চেন 60 নম্বর, মন যে রূপ স্নেহরসে আর্দ্র হয়, এই বাক্যে স্নেহরস এই যে চিহ্নিত পদটি কোন কারকের মধ্যে পড়ছে? কর্মকারক, করণকারক নাকি কর্তৃকারক? মন যে রূপ স্নেহরসে আর্দ্র হয়, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মন স্নেহরসের দ্বারা আর্দ্র হয়। সুতরাং করণকারক, করণকারক দ্বারা দিয়া কর্তৃক, করণকারকের এ বিভক্তি রয়েছেন। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে শেষ করলাম 60টি এমসিকিউ ধরনের এই প্রশ্ন উত্তর। তোমাদের প্রশ্ন সেটটি কেমন লাগছে সেটা জানাবে। যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি পাশে থাকতে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে রাখবে। ধন্যবাদ।